হ্যালো দর্শক বন্ধুরা, আমি চলে এসেছি আজকের আমাদের সন্ধির দ্বিতীয় পার্টের ভিডিওটি নিয়ে। আগের ভিডিওটিতে আমরা সন্ধির 6 নম্বর সূত্র পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব সন্ধির 7 নম্বর সূত্র। 7 নম্বর সূত্রে কি আছে? অকার কিংবা আকারের পর একার বা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়। আবার বলছি, অকার কিংবা আকারের পর একার বা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়। তার কিছু উদাহরণ, যেমন অ এবং এ, অ আর এ মিলে ঐকার। জন যোগ এক জনৈক, সর্ব যোগ এব সর্বৈব, এক যোগ এক একৈক। আ এবং এ, আ এ মিলেও ঐকার হয়, যেমন মহা যোগ এব মহৈব, সদা যোগ এব সদৈব, তদা যোগ এব তদৈব। অ এবং ঐ মিলেও ঐকার। ঋণ যোগ ঐশ্বর্য ঋণৈশ্বর্য, চিত্ত যোগ ঐশ্বর্য চিত্তৈশ্বর্য, চিত্ত যোগ ঐশ্বর্য চিত্তৈশ্বর্য। আ এবং ঐ মিলেও ঐকার। মহা যোগ ঐরাবত মহৈরাবত, মহা যোগ ঐশ্বর্য মহৈশ্বর্য। আবারও বলছি, আকার এবং ঐকার মিলে ঐকার। মহা যোগ ঐরাবত মহৈরাবত, মহা যোগ ঐশ্বর্য মহৈশ্বর্য। আবারও বলছি বন্ধুরা, অকার কিংবা আকারের পর একার বা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়। তার উদাহরণগুলি আমি আরও একবার পড়ে তোমাদেরকে শোনাবো। জন যোগ এক জনৈক, সর্ব যোগ এব সর্বৈব, এক যোগ এক একৈক। সরেয়া মানে আকার যোগ এ মিলে ঐকার। মহা যোগ এব মহৈব, সদা যোগ এব সদৈব, তদা যোগ এব তদৈব। অকার এবং ঐকার মিলে ঐকার। ঋণ যোগ ঐশ্বর্য ঋণৈশ্বর্য, চিত্ত যোগ ঐশ্বর্য চিত্তৈশ্বর্য। আ এবং ঐ মিলেও ঐকার। মহা যোগ ঐরাবত মহৈরাবত, মহা যোগ ঐশ্বর্য মহৈশ্বর্য। এই ছিল আমাদের 7 নম্বর সূত্র। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব সন্ধির 8 নম্বর সূত্র। 8 নম্বর সূত্র কি আছে? অকার কিংবা আকারের পর ওকার বা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়। আবারও বলছি, অকার কিংবা আকারের পর ওকার বা ঔকার থাকলে উভয় মিলেই ঔকার হয়। এই ঔকার কিন্তু সবসময় সেটা আগের বর্ণে মানে পূর্ব বর্ণে যুক্ত হয়। উদাহরণে কি আছে? অ এবং ও মিলে ঔ। বন যোগ ঔষধি, বন যোগ ঔষধি বনৌষধি। দিব্য যোগ ঔষধি দিব্যৌষধি। বিম্ব যোগ ওষ্ঠ বিম্বষ্ঠ। এখানে প্রত্যেকটি বর্ণেই অ এবং ও মিলে ঔকার হয়েছে। পরের ক্ষেত্রে কি আছে? আ এবং ও মিলেও ঔকার। মহা যোগ ওকা মহৌকা, মহা যোগ ঔষধি মহৌষধি, মহা যোগ ওদন মহৌদন। এখানে আকার এবং ঔকার মিলে ঔকার হয়েছে। অকার এবং ঔকার মিলেও ঔকার। পরম যোগ ঔষধ পরমৌষধ, পরম যোগ উজ্জ্বল্য পরমোজ্জ্বল্য। আবার বলছি, পরম যোগ ঔষধ পরমৌষধ, পরম যোগ ঔজ্জ্বল্য পরমোজ্জ্বল্য। আকার এবং ঔকার মিলেও ঔকার হচ্ছে, যেমন মহা যোগ ঔষধ মহৌষধ, লতা যোগ ঔষধ লতৌষধ। ঠিক আছে, এখানে আকার এবং ঔকার মিলেও ঔকারই হচ্ছে। এবার আমরা চলে এসেছি সন্ধির 9 নম্বর সূত্র নিয়ে। 9 নম্বর সূত্রে কি আছে? রস্যিকার কিংবা দীর্ঘিকারের পর অন্য কোনো স্বরবর্ণ থাকলে রস্যিকার বা দীর্ঘিকারের স্থানে অন্তস্থ জ হয়, মানে জ মানে জফলা হয় এবং পরবর্তী স্বরবর্ণটিতে তা যুক্ত হয়। আবারও বলছি, সবাই একটু মন দিয়ে শুনবে কিন্তু। রস্যিকার কিংবা দীর্ঘিকারের পর যদি কোনো স্বরবর্ণ থাকে তাহলে সেটা রস্যিকার বা দীর্ঘিকারের স্থানে জ মানে জফলা হয়ে পরবর্তী বর্ণটিতে যুক্ত হয়। উদাহরণগুলি একটু মন দিয়ে খেয়াল করলে বুঝতে পারবে। যেমন রস্যিকারের সঙ্গে যদি অ যুক্ত হয়ে অয় জফলা হয়ে গেছে, যেমন বি যোগ অব্যবহার, বি যোগ অবহার মানে ব্যবহার। এখানে রস্যিকারের পরে স্বরবর্ণ আছে, তাই স্বরবর্ণটা পরিবর্তন হয়ে জফলা হয়ে পরের বর্ণে যুক্ত হয়েছে ব্যবহার। বয়ের ক্ষেত্রে জফলা হয়ে গেছে ব্যবহার। যদি যোগ অপি যদ্যপি, এখানেও কিন্তু রস্যির পরে স্বরবর্ণ আছে, তাই কি হচ্ছে সেখানে
এই যে জফলা হয়ে সেটা পরের বর্ণে যুক্ত হয়েছে। অধি যোগ অয়ন, অধ্যয়ন, এটা হচ্ছে রস্যির পরে অকার, মানে রস্যির পরে যদি অবর্ণটি স্বরবর্ণটি থাকে তাহলে তার রূপটা হবে অনেকটা এই রকম। এবার রস্যিকারের পর যদি আকার থাকে তাহলে কি হবে? ইত্ত যোগ আদি, ইত্যাদি। প্রতি যোগ আগমন, প্রত্যাগমন, এখানেও কিন্তু পরের বর্ণের সাথে জফলা হয়ে যুক্ত হয়ে এইটা তৈরি হয়েছে ইত যোগ আদি, ইত্যাদি। প্রতি যোগ আগমন, প্রত্যাগমন। অতি যোগ আচার, অত্যাচার। অতি রস্যিকারের পরে স্বরবর্ণ আছে তাই এটা ত, মানে দ্বিতীয় বর্ণের সাথে পরের বর্ণটির সাথে অত্যাচার, এখানে তয়ে জফলা আকার হয়ে জফলার সাথে এখানে জফলা রূপে যুক্ত হয়ে গেছে অত্যাচার। একইভাবে রস্যিকারের পর রস্যিকার এবং রস্যুকার, রস্যি যোগ রস্যু হয়ে জফলা হয়ে কি হচ্ছে? বি যোগ উৎপত্তি, ব্যুৎপত্তি। অতি যোগ উচ্চ, অত্যুচ্চ। অভিযোগ উদয়, অভ্যুদয়। রস্যিকারের সাথে একার যুক্ত হয়ে তৈরি হচ্ছে প্রতি যোগ এক, প্রত্যেক। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব 9 নম্বর নিয়মের পরের কয়েকটা উদাহরণ নিয়ে। সেগুলো কি কি আছে? দীর্ঘী এবং দীর্ঘের সাথে অ যুক্ত হয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যেরকম নদী যোগ অম্বু, নদ্যম্বু। এখানে দীর্ঘিকারের পরে যদি স্বরবর্ণ মানে অ আছে তাই সেটা কি হচ্ছে? দ্বিতীয় বর্ণে জফলা হয়ে যুক্ত হচ্ছে নদ্যম্বু। রস্যিকারের সাথে ঐকার, রস্যির পরে ঐকার মানে এই স্বরবর্ণটা যদি থাকে রস্যিকারের পরে ঐকার তাহলে সেটা জফলা হয়ে কি তৈরি হচ্ছে? যেমন অতি, রস্যিকারের সাথে ঐকার মিলে অত্যৈশ্বর্য। ঠিক আছে, রস্যিকারের সাথে ঐকার যুক্ত হয়ে তৈরি হচ্ছে সেটা হচ্ছে অতি যোগ ঐশ্বর্য, অত্যৈশ্বর্য। এখানেও দ্বিতীয় বর্ণের জফলা হয়ে কিন্তু যুক্ত হয়েছে। দীর্ঘিকারের সাথে আকার, দীর্ঘিকারের সাথে আকার যুক্ত হয়ে কি হচ্ছে? যেমন মসি যোগ আধার, দীর্ঘিকারের পরে আকার যুক্ত হয়ে মৎস্যাধার। এখানেও দ্বিতীয় বর্ণে কিন্তু জফলা হয়ে যুক্ত হয়ে হচ্ছে মৎস্যাধার। তাহলে আশা করি বন্ধুরা 9 নম্বর নিয়মটা কিন্তু তোমরা একটু মন দিয়ে দেখেছো। 9 নম্বর নিয়মটি আমি আরও একবার তোমাদের পড়ে শোনাচ্ছি। রস্যিকার কিংবা দীর্ঘিকারের পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে রস্যিকার এবং দীর্ঘিকারের স্থানে অন্তস্থ জ মানে জফলা হয়ে সেটা পরবর্তী বর্ণতে সেটা যুক্ত হয়। পরবর্তী বর্ণতে কিন্তু যুক্ত হবে, পূর্ববর্তী না, পরের বর্ণতে সেটা যুক্ত হবে। এটা কিন্তু একটু সবাইকে মনে রাখতে হবে। এবার আমরা চলে যাব 10 নম্বর সূত্রে। চলে আসছি সূত্র নম্বর 10-এ। 10 নম্বর সূত্রে কি আছে? রস্যুকার কিংবা দীর্ঘকারের পর রস্যুকার বা দীর্ঘকার ব্যতীত অন্য কোনো স্বরবর্ণ থাকলে উভয় মিলে বফলা হয় এবং আগের বর্ণে যুক্ত হয়। আবারও পড়ছি, রস্যুকার কিংবা দীর্ঘকারের পর রস্যুকার কিংবা দীর্ঘকারের ব্যতীত, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে যে রস্যুকার এবং দীর্ঘকারের পর যদি রস্যুকার বা দীর্ঘকার ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে উভয় মিলে বফলা হয় এবং আগের বর্ণে যুক্ত হয়। এবার উদাহরণ দিয়ে তোমরা ব্যাপারটিকে কিন্তু একটু বোঝার চেষ্টা করবে। যেমন রস্যুকারের পরে অ, রস্যুকারের পর কিন্তু রস্যু বা দীর্ঘ নেই, অকার অন্য স্বরবর্ণ আছে, তাহলে কি হচ্ছে? ব এবং অ যুক্ত হয়ে বফলা তৈরি হচ্ছে, সেটা আগের বর্ণে। যেমন মনু যোগ অন্তর, মন্তর, ম আগের বর্ণের সাথে নয়ের সাথে বফলা হয়ে যুক্ত হয়ে তৈরি হয়েছে মন্তর। পশু যোগ অধম, পশধম। সুযোগ অল্প, স্বল্প। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু রস্যুকার এবং দীর্ঘকারের রস্যুকারের পরে অন্য স্বরবর্ণ আছে, মানে রস্যু বা দীর্ঘ কোনোটিই নেই, তাই প্রত্যেকটি উদাহরণে কিন্তু দেখা যাচ্ছে যে রস্যুকারের পরে অন্য স্বরবর্ণ আছে, তাই প্রত্যেকটি ক্ষেত্রে কি হচ্ছে? আগের বর্ণে বফলা হয়ে সেটা যুক্ত হচ্ছে। ঠিক আছে, পরের উদাহরণ কি হচ্ছে? রস্যুকারের সাথে যদি আকার থাকে তাহলে কি হবে? সুযোগ আগত, স্বাগত। বহু যোগ আরম্ভ, বহারম্ভ। পশু যোগ আচার, পশ্চাচার। ঠিক আছে, এখানে রস্যুকারের সাথে আকার থাকলে আগের বর্ণে বফলা হয়ে এখানে যুক্ত হয়েছে এবং এই রকম ভাবে তৈরি হয়েছে। রস্যুকারের সাথে যদি রস্যিকার থাকে তাহলে কি হবে? অনুযোগ ইষ্ট, অনিষ্ট। বন্ধুরা এবার আমি উদাহরণগুলির মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যেরকম রস্যুকারের সাথে অকার থাকলে কি হবে? রস্যুকারের সাথে অকার থাকলে মনু যোগ অন্তর, মন্তর। পশু যোগ অধম,
পশ্চধম, ঠিক আছে, বফলা হয়ে কিন্তু পরের বর্ণে যুক্ত হয়েছে। সু যোগ অল্প স্বল্প, ঠিক একইভাবে রস্যকারের সাথে যদি আকার হয় তাহলে কি হবে? সু যোগ আগত স্বাগত, বহু যোগ আরম্ভ বহারম্ভ, পশু যোগ আচার পশ্চাচার। এখানেও দ্বিতীয় বর্ণে কিন্তু বফলা হয়ে যুক্ত হয়েছে। পরের উদাহরণ কি হচ্ছে? রস্য উর সাথে রস্য ই যুক্ত হয়ে কি তৈরি হচ্ছে? যেরকম অনুযোগ ইত, রস্যুর সাথে ই থাকলে হচ্ছে অন্বিত। পরের উদাহরণ রস্যুকারের সাথে দীর্ঘিকার, ঠিক আছে, দীর্ঘইকার যদি থাকে তখন কি হবে? তনু যোগ দীর্ঘই তন্নি, সাধু যোগ দীর্ঘই সাধ্যি, অনু যোগ এষণ অন্বেষণ। এখানে রস্যুকারের সাথে দীর্ঘিকার থাকলে তা সেগুলো এই রকমটা অনেকটা হবে। তাহলে উদাহরণগুলি তোমরা কিন্তু একটু মন দিয়ে লক্ষ্য করবে। বন্ধুরা, এবার চলে এসেছি 11 নম্বর সূত্র নিয়ে। 11 নম্বর সূত্রে কি আছে? এ ওই ও ঔ কারের পর এ ওই ও ঔ ভিন্ন কোনো স্বরবর্ণ থাকলে এ স্থানে অয় আয়, ওকারের স্থানে অব এবং ঔকারের স্থানে আব হয়। আবারও বলছি, একটু মন দিয়ে কিন্তু শুনতে হবে। এ ওই ও ঔ এইসব বর্ণের পর যদি এ ওই ও ঔ ছাড়া, মানে ভিন্ন মানে ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকে, এ স্থানে যেমন অয় আয় ইত্যাদি হতে পারে, ওকারের স্থানে হবে অব এবং ঔকারের স্থানে আব ইত্যাদি হয়। এই ধরনের একটা উচ্চারণ হয়ে সন্ধি তৈরি হবে। উদাহরণগুলি একটু খেয়াল করবে। এর পরে যদি স্বরবর্ণ থাকে, যেমন অয় এবং স্বরবর্ণ, সে যোগ অন শয়ন, নে যোগ অন নয়ন, ঠিক আছে। একারের পরে অন্য স্বরবর্ণ যেমন অ আছে, তাই কি হচ্ছে? শয়ন, অয় তৈরি হচ্ছে, অয় শয়ন অয় এবং স্বরবর্ণ। ঐকার এবং স্বরবর্ণ মিলে আয় তৈরি হচ্ছে, ঠিক আছে। যেমন গয় ঐকার যোগ অক গায়ক, নয় ঐকার যোগ অক নায়ক। ওকারের পরে যদি অন্য স্বরবর্ণ থাকে তাহলে কি হবে? অব, গো যোগ এসোনা গবেষণা, পো যোগ অন পবন। এখানে অব যুক্ত হয়ে কি হচ্ছে? পবন, পো যোগ অন পবন। পয় ওকারের পরে অন্য স্বরবর্ণ, তাই হচ্ছে পবন। ঔকারের পরে অন্য স্বরবর্ণ থাকলে কি হচ্ছে? আব, নৌ যোগ ইক নাবিক, পৌ যোগ অক পাবক, ঠিক আছে। তাহলে এই উদাহরণগুলি দিয়ে একটু যদি মন দিয়ে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু এই 11 নম্বর সূত্রটাও খুব একটা কঠিন না। তাহলে আমি 11 নম্বর সূত্রটা আর একবার পড়ে শোনাচ্ছি। এ ওই ও ঔ এইসব কারের পর এ ওই ও ঔ ভিন্ন অন্য কোনো স্বরবর্ণ থাকলে এ স্থানে হচ্ছে অয় আয়, ওকারের স্থানে হচ্ছে অব এবং ঔকারের স্থানে আব ইত্যাদি হয়। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি স্বরসন্ধির একেবারে শেষের সূত্রটি নিয়ে। শেষের সূত্রটি হচ্ছে 12 নম্বর সূত্র। এই সূত্রে কি আছে? রিকারের পরে রি ছাড়া যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে রি এর স্থানে র হয়ে, মানে রফলা হয়ে আগের বর্ণে যুক্ত হয়। আবার বলছি, রিকারের পর রি ছাড়া যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে, রি ছাড়া যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে রি এর স্থানে রটা কি হবে? রফলা হয়ে আগের বর্ণে যুক্ত হয়। রি এর স্থানে র হবে এবং সেটা রফলা হয়ে আগের বর্ণে যুক্ত হবে। যেমন রি এর সাথে যদি অ থাকে, ঠিক আছে, রি এর সাথে অ থাকলে সেটা কি হবে? পিতৃ যোগ অনুমতি পিত্রানুমতি। এখানে রিকারের পরে অ আছে, তাই হয়েছে পিত্রানুমতি, এখানে রফলা হয়ে আগের বর্ণে যুক্ত হয়েছে, ঠিক আছে। পিতৃযোগ অর্থ পিত্রর্থ, ঠিক আছে, এখানেও রফলা হয়ে আগের বর্ণে যুক্ত হয়েছে। রিকারের সাথে যদি আকার থাকে, মানে আ থাকে, তাহলে কি হবে? মাতৃযোগ আদেশ মাত্রাদেশ, পিতৃযোগ আলয় পিত্রালয়। এখানেও রিকারের সাথে আকার আছে, তাই সেটা রফলা হয়ে আগের বর্ণে যুক্ত হয়েছে। রিকারের সাথে যদি রস্যিকার থাকে তাহলে কি হয়? পিতৃযোগ ইচ্ছা পিতৃচ্ছা, বিধাত্রী যোগ ইচ্ছা বিধাতৃচ্ছা, ঠিক আছে। তাহলে এই ছিল রিকারের কিছু উদাহরণ। এবার বন্ধুরা, আমি আর কয়েকটা উদাহরণ দেখাবো। সেটা হচ্ছে সূত্র না মেনেই যে সমস্ত সন্ধি হয় তাকে আমরা আগেই শিখেছিলাম যে নিপাতনের সন্ধি বলে। এবার নিপাতনের স্বরসন্ধির সামান্য কিছু উদাহরণ আমি তোমাদেরকে এখন দেখাবো।
নিপাতনের স্বরসন্ধি কি? যেটা সূত্র না মেনেই যে সন্ধি হয় সেটা কিন্তু নিপাতনের সন্ধি। যেমন মাতৃ যোগ অন্ত মার্তন্ত, ঠিক আছে? যদি সেটা সূত্র মেনে হতো তাহলে কিন্তু এইখানে আমি সেটা লিখেছি, সূত্র মেনে হতো মার্তান্ত। প্র যোগ উড়ো প্রৌঢ়, কিন্তু যদি সূত্র মেনে করা হতো তাহলে তো প্রৌঢ়। কুল যোগ অটা কুলোটা, কুলোটা যদি সূত্র মেনে হতো তাহলে তো কুলোটা। গো যোগ অক্ষ গবাক্ষ, কিন্তু সেটা যদি সূত্র মেনে হতো তাহলে হতো গবক্ষ। স যোগ ইরো শৈর, শৈরটা সূত্র মানলে হতো শিরো। গো যোগ ইন্দ্র গবেন্দ্র, গবেন্দ্রটা যদি সূত্র মেনে করা হতো তাহলে হতো গবীন্দ্র, ঠিক আছে? তাহলে এখানে আমি কয়েকটা সামান্য উদাহরণ দেখিয়েছি, সেই কয়েকটা হচ্ছে নিপাতনের সন্ধির উদাহরণ। এই পাশে যেটা লেখা হয়েছে সেটা কিন্তু সূত্র মেনে যদি হতো তাহলে এইরকম হতো, সেটাই আমি তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করেছি। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরের ভিডিওতে বিসর্গ সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি নিয়ে আমি আলোচনা করব। আর হ্যাঁ, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন এইরকমই ভিডিওর জন্য। আর অবশ্যই তোমাদের মতামত সেটা জানাতে হবে কমেন্টের মাধ্যমে, যেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, সবাই এভাবে আমাদেরকে সাপোর্ট করবে, সাহায্য করবে। আর আমি পরের ভিডিওতে তোমাদের সাথে চলে আসবো এইরকমভাবেই দেখা করতে। তাহলে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, টাটা।